জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে দিল্লি হামলায় বাংলাদেশ সংযোগ থাকলে কি পরিণতি হতে পারে। ঠিক বাংলাদেশের মানুষের মনে বর্তমান সময় এই আহ, মানে টেনশনটা ঘুরপাক খাচ্ছে। তার কারণ আমরা কিছুদিন ধরে জানতে পেরেছি যে বাংলাদেশের দুজন ব্যক্তি এতে ইনভলভ রয়েছে, এবং সম্প্রতি আমরা দেখেছি যে সম্প্রতি নয়, গত 15-16 মাস ধরেই দেখছি যে পাকিস্তান আর বাংলাদেশের একটা কানেক্টিভিটি বেড়েছে। পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র বাংলাদেশে যাচ্ছে, এবং বাংলাদেশের যে যুব সমাজ তাদেরকে আতঙ্কবাদী রাস্তায় সন্ত্রাসবাদী তৈরি করা হচ্ছে। সেটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানের আইএসআই বর্তমান সময় বাংলাদেশে এটা শুরু করেছে। এখন কথা হচ্ছে যে এই হামলার পিছনে যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি বা কেউ ইনভলভ হয়ে থাকে, তাহলে ভারত সরকার বা ভারত বাংলাদেশের প্রতি কোন ধরনের স্টেপ নেবে, কি হতে পারে, এবং কত দূর পর্যন্ত এই জল গড়াতে পারে, সেটা কিন্তু এই সাজ্জাদ কাদির ভাই সাহেব কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। এমনি ভারত বাংলাদেশের উপর ক্ষেপে আছে। সম্প্রতি বাংলাদেশ থেকে যেভাবে ভারতের উপর থ্রেট আসছিল, চিকেন নেক কেটে দেওয়া হবে, 7 সিস্টার দখল করে নেওয়া হবে, আসাম, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ নিয়ে একটা ইউনাইটেড বাংলাদেশ তৈরি হবে, বিভিন্ন ধরনের স্বপ্ন বাংলাদেশ থেকে দেখছে বাংলাদেশের জনগণ। মানে সবাই নয়, বাংলাদেশের এক শ্রেণী যারা রাজাকারের বাচ্চারা, তারাই দেখছে। তো কথা হচ্ছে যে এখন যদি বাংলাদেশের কেউ যদি এই সমস্যার ভিতর ইনভলভ থাকে, তাহলে বাংলাদেশের জন্য ভীষণ একটা কিন্তু সমস্যা আসছে সামনে। তার কারণ আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কাউকে এক্সপায়ার করে কথা বলে না, কাউকে ছেড়ে দেয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এই ভিডিওতে সাজ্জাদ কাদের ভাই সাহেব তার যে কি মন্তব্য, তার কি ওপিনিয়ন তুলে ধরেছেন, সেটা জানতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনাদের বহু মূল্যবান মন্তব্য। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি হামলায় বাংলাদেশ যোগ থাকলে কি হতে পারে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত এবং ব্যস্ততম এলাকা লালকেল্লার কাছে গতকাল সোমবার সন্ধেবেলা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন, গতকালকের খবর 10 জন। এটি সংখ্যাটা যেহেতু মুমূর্ষ, অনেক আহত আছে। আমরা যখন ভিডিওটা করছি তখন মৃতের সংখ্যা হয়তো আরো বেড়ে যেতে পারে, কারণ মৃতের সংখ্যায় ফুল স্টপ টানা যাচ্ছে না। সেই জায়গা থেকে ঠিক নিহত কত হয়েছে বলা কঠিন, আহত অসংখ্য। স্থানীয় সময় সন্ধে 7টা নাগাদ
পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর আশপাশে আরো কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন। তবে এটি কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা কিনা তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সম্ভাবনায় নাকচ করা হচ্ছে না। তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা গতকাল সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন। এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে অমিত শাহ নিজে ব্রিফ করেছেন বলে জানানো হয়েছে। দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাথে জঙ্গি যোগ যে নেই এটি উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তানি জঙ্গি যোগ কিংবা বাংলাদেশ হয়ে কোনো জঙ্গি যুক্ত হয়েছে কিনা সেগুলো আসলে তদন্তের বিষয়। ভারত সরকার নিশ্চয়ই তদন্ত করছে, তদন্তে বেরিয়ে আসবে। আমার সংখ্যাটা অন্য জায়গায়। এই হামলার সাথে যদি কোনোভাবে বাংলাদেশ যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কপালে কি আছে সেই সংখ্যা ভেবেই আমার খানিকটা আত্মায় কেঁপে উঠছে বলতে পারেন। দিল্লিতে হামলার এই ঘটনার সাথে সাথে পাকিস্তান আকাশে রেড অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ। সূত্র মারফত আরো জানা গেছে যে পাকিস্তানে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলা করে পাকিস্তানের লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর 4 জঙ্গি। সেই হামলার জবাবে 7 মে ভোর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত এবং গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারত সীমান্তবর্তী রাজ্যগুলো, জনবহুল এলাকা ও সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11-র অধিক বিমান বাহিনী ঘাঁটি। পাকিস্তান তো রেড অ্যালার্ট জারি করে দিল, এদিকে ভারত দিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি করেছে, সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি, পাকিস্তান সীমান্তে রেড অ্যালার্ট জারি, নেপাল সীমান্তে, যে নেপালে খুব একটা প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় না ভারতের, সেই নেপাল সীমান্তে পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে। আমি বাংলাদেশ যোগের কথা, বাংলাদেশ যুক্ততার কথা কেন বলছি? গতকাল যখন সন্ধে 7টা নাগাদ দিল্লির লাল কেল্লার কাছে হামলা হলো, ঠিক গতকাল দুপুর বেলা টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তয়বার নেতা ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ সাইদ বাংলাদেশকে ভারতের ওপর হামলার নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এমন উদ্বেগজনক তথ্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালি শহরে 30 অক্টোবর অনুষ্ঠিত এক সমাবেশে লস্কর নেতা সাইফুল্লাহ সাইদ ঘোষণা দেয় যে হাফিজ সাইদ বসে নেই, সে বাংলাদেশ হয়ে ভারতের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সে আরো দাবি করে আমাদের যোদ্ধারা ইতিমধ্যেই তারা পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশে সক্রিয় আছে এবং তারা ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে প্রস্তুত। গোয়েন্দা রিপোর্টে বলা হয় সাইদ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশ পাঠিয়েছে স্থানীয় তরুণদের জিহাদের নামে প্ররোচিত করতে এবং তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিতে। সেই বক্তব্যের ভিডিও ফুটেজে দেখা গেছে সাইফুল্লাহ প্রকাশ্যে ভারত বিরোধী উস্কানিমূলক ভাষণ দিচ্ছে। ভয়াবহ বিষয় হলো সমাবেশে অনেক শিশুকে উপস্থিত থাকতে দেখা গেছে, যা থেকে বোঝা যাচ্ছে এসব জঙ্গি সংগঠন ভবিষ্যতে নিয়োগের জন্য অপ্রাপ্ত বয়স্কদের মগজ ধোলাইয়ের চেষ্টা করছে। এই বক্তব্যগুলো
আবারও প্রমাণ করছে যে পাকিস্তান রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং সীমান্ত অতিক্রম করে উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে। সাইফুল্লাহ আরও দাবি করে যে পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিয়েছে এবং এখন আমেরিকা আমাদের পাশে আর বাংলাদেশ আবার পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ হয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ও নতুন সন্ত্রাসী হুমকি ঘিরে গোয়েন্দারা এখন বিশেষ সতর্ক অবস্থায় আছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, গতকাল দুপুরের সন্ধ্যায় ভারতে হামলা এবং ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছিল যে বাংলাদেশ হয়ে এই জঙ্গিরা ভারতে ঢুকে যেতে পারে। গতকাল দিল্লির লালকেল্লার কাছাকাছি এই হামলার সাথে কি বাংলাদেশের এই যে জঙ্গিরা, এই জঙ্গিদের যে আলাপ আলোচনা আমরা শুনছি যে বাংলাদেশ হয়ে তারা ঢুকবে, বাংলাদেশ হয়ে হামলা করবে, অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেবে, এই জঙ্গিরা যদি দিল্লি হামলার সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কি হতে পারে? বাংলাদেশের কপালে নির্ঘাত দুঃখ আছে। পাকিস্তান তো তাও প্রত্যাঘাত করতে পারে। এবং খেয়াল করার বিষয় দেখুন যে জঙ্গি হামলা হয়েছে গতকাল সন্ধ্যায়, পাকিস্তানের কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আকাশে। সেনা নৌ বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। পাকিস্তানের কি যোগসূত্র আছে? পাকিস্তানের যোগসূত্র থাকাটা অস্বাভাবিক কিচ্ছু নয়, কারণ পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের চাষবাস করে। একই সাথে পরিবর্তিত বাংলাদেশের কথা যদি বলেন, গত বছর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, তাহলে বাংলাদেশকেও এখন যদি জঙ্গিবাদের চাষবাসকারী বলেন ভুল হবে না। জেলখানায় যে জঙ্গিরা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে কোনো জঙ্গি নেই এমনটা বলা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে। কাজেই বাংলাদেশেরও এখন জঙ্গিবাদের চাষবাস করা চাষি পাকিস্তান, বাংলাদেশ। এই অবস্থায় যদি বাংলাদেশের কোন রকম যোগসূত্র পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। আপনাদের মনে আছে যে গত 22শে এপ্রিল পহেলগাঁয়ে হামলা হলো। এই হামলা ঠিক 15 দিনের মধ্যে ভারত 6 মে দিবাগত মধ্যরাত 7 মেতে পাকিস্তানে হামলা করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল। 15 দিন লেগেছে। আজকে দিল্লি ঘটনার রেশ শেষ হতে 7 থেকে 10 দিন লাগবে। 7 থেকে 10 দিনের মধ্যে কোনোভাবে যদি বাংলাদেশ দিয়ে বা বাংলাদেশের সংশ্লিষ্টতা পায় এই জঙ্গি হামলায়, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। ভারত যদি এখানে অ্যাটাক করে, আমরা সেই অ্যাটাকটা প্রোটেক্ট করব, যে আমরা যে সুরক্ষা করব, আমাদের যে এয়ার ডিফেন্স বা কোনো ডিফেন্স করবার কোনো সুযোগ নেই, সেই সক্ষমতা আমাদের নেই। কি অবস্থায় ফেলে দিয়েছে ইউনুসগণ আপনি চিন্তা করুন। এখানে এই দেশে জঙ্গিবাদের চাষ করা হচ্ছে, এখন পাকিস্তানি জঙ্গিদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, যার কারণে পাকিস্তানি জঙ্গিরা কিভাবে বলছে, কোন সাহসে বলছে যে তারা পূর্ব সীমান্ত হয়ে, পূর্ব পাকিস্তান হয়ে, তারা বাংলাদেশ এখনো বলে না, পূর্ব পাকিস্তান হয়ে তারা ভারতে ঢুকে পড়বে, ভারতকে ছেড়ে দেবে। ভারতের মে মাসে জারি করা অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি, জারি আছে, সাময়িক বিরতি আছে। অপারেশন সিঁদুর ভারতের পশ্চিম সীমান্তে এবং ভারতের পূর্ব সীমান্তে একই সাথে চালু হয়ে যেতে পারে যদি খালি বাংলাদেশের সংযোগ পায়। আমি সেই চিন্তায় সত্যিই চিন্তিত এবং আমি অনেকদিন ধরে এমন আশঙ্কার কথা বিভিন্ন ভিডিওতে বলছিলাম যে এবার যেটি ঘটাবে পাকিস্তান আমাদের এদিক দিয়ে ঘটাবে, কারণ আমাদের এদিক দিয়ে ঘটাবার ক্ষেত্র প্রস্তুত, এই মাটি প্রস্তুত, এই মাটির যে শাসক, দখলদার শাসক পেতে দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে। কাজেই আমাদের কপালে আসলে দুঃখ আছে। এই দুঃখের অবসান নিশ্চয়ই হবে, ভারত পদক্ষেপ নিক। জঙ্গি যদি আমাদের এখানে জঙ্গিবাদের চাষবাস হয়, আমরা তো ব্যর্থ হয়ে গেছি, আমরা এগুলোকে রুখতে পারিনি, গত বছর ব্যর্থ হয়ে গেছি।
কিন্তু এটা সাময়িক ব্যর্থ। এটাও বলতে চাই যে সাময়িক ব্যর্থ, আমাদের সফলতা আসবেই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে ভারত আমাদের সহযোগিতা করেছে, আজকে 24-25-এর এই জঙ্গিদের নির্মূলে ভারত আমাদের সহযোগিতা করুক, আমরা সেটি প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম বা জানতেও পারলাম যে সাজ্জাদ কাদের কেন এত চিন্তিত, কেন এত টেনশনে রয়েছে। তবে একটা কথা প্রথমে বলে দিতে চাই, বাংলাদেশ যদি ভালো থাকতে চায় তাহলে এই সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে পিছু হটতে হবে। বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে শান্তিতে বা কোনো সমস্যা ছাড়াই যদি বাঁচতে চায় তাহলে সন্ত্রাসবাদ থেকে দূরে থাকতে হবে, পাকিস্তান থেকে দূরে থাকতে হবে। পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত আসছে, আর বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে যুব সমাজ তার ভিতর যেভাবে একটা ভারত বিদ্বেষী বা সন্ত্রাসবাদ সৃষ্টি করার তৈরি করছে বা চেষ্টা করছে, সেটা বন্ধ করতে হবে। আমরা জানি 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আর পাকিস্তানের কাছে বাংলাদেশ নেই, বর্তমান পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এই রাজাকারের বাচ্চারা, বাংলাদেশের রাজাকার আলবাদ্দার আর এই যে সমস্ত মাদ্রাসার হুজুররা রয়েছে, যে সমস্ত যারা যে ওয়াজ মাহফিল করে বেড়ায়, এসব এমন কিছু করছে বাংলাদেশে যে বাংলাদেশটা আগামী দিনে ধ্বংসের পথে চলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি চলে গেছে, বাংলাদেশের মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের যে দ্রব্যমূল্য সেটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। বাংলাদেশের এই রাজাকারের বাচ্চারা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, পাকিস্তানকে ইনভাইট করছে, পাকিস্তানের ISI ওখানে এসে সন্ত্রাসবাদের ট্রেনিং দিচ্ছে। সমস্ত কিছুই তো সাজ্জাদ কাদের ভাই সাহেব তুলে ধরলেন। এখন এর পরিত্রাণ কি সেটা আমাদের ভাবতে হবে। বাংলাদেশ থেকে যদি এই ঘটনার সাথে কোনো সংযোগ পাওয়া যায় তাহলে বাংলাদেশের কপালে কিন্তু সিঁদুর দেখা দিচ্ছে। এখনো আমাদের সিঁদুর অন রয়েছে, এখনো আমরা সেই আগের পলিসিতে নেই। আমরা আমাদের যে আগের পলিসি ছিল সেটা ছিল ডিফেন্সে। এখন ভারত ডিফেন্স থেকে ওফেন্সিভে চলে এসেছে। ভারত এখন আর কাউকে ছাড় দিয়ে কথা বলে না, সে বাংলাদেশি হোক না কেন। তবে বাংলাদেশ একদম সুরক্ষিত। বাংলাদেশের সিকিউরিটির জন্য 1 পয়সা খরচা করতে হবে না। যদি বাংলাদেশ ভালো থাকতে চায়, তার কারণ ভারত তো কোনোদিন বাংলাদেশের উপর আক্রমণ করবে না। আর বাংলাদেশের উপর যদি মায়ানমারও কোনোদিন আক্রমণ করতে আসে, তার সেটাকেও ঠেকানোর ক্ষমতা ভারতের আছে, ভারত সেটাও ঠেকাবে। কিন্তু ভারতের উপর যদি বাংলাদেশ আক্রমণ করার চেষ্টা করে বা সেই মনোভাব নিয়ে বড় হতে থাকে, ভারত তো সেটাকে ছেড়ে দেবে না। ভারত তো 1 মিনিট, মানে আমি এটা বলতে চাচ্ছি না যে 1 মিনিটের ভিতর বাংলাদেশ দখল করে নেবে, না, 1 মিনিটের ভিতর কোনো কাজই সম্পূর্ণ হয় না। এই জন্যই বলছি যে ভারত তার রণনীতি বা তার যে কৌশল সেটা প্রয়োগ করবে। আর বেশি যদি সমস্যার সৃষ্টি হয় তো সমস্যার জড় থেকে কেটে দেবে। বাংলাদেশ দখল করতে ভারতের সময় লাগবে না। বাংলাদেশ তো একদিন না একদিন ভারতের সাথে হবেই, এটা তো মাস্টলি। তো বাংলাদেশের অনেকেই চায় যে ভারতের সাথে সংযুক্ত হতে, কিন্তু আমরাই নিচ্ছি না। তার কারণ এখানে আছে অনেক আলবাদর, অনেক সন্ত্রাসী মনোভাব, সন্ত্রাসী মনোবৃত্তি, এগুলো অনেক রয়েছে ওর ভিতর। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে যদি এই দিল্লি হামলার সাথে সংযোগ থাকে
তাহলে বাংলাদেশের কপালে কিন্তু খুব কষ্ট আছে। একসাথে ভারত 2 জায়গায় অ্যাটাক করবে, পাকিস্তানও করবে, ইনফ্যাক্ট বাংলাদেশেও করবে। বাংলাদেশের একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। বাংলাদেশের মিডিয়াতে বর্তমান সময় চর্চা এসে গেছে, বর্তমান সময় চর্চা হচ্ছে যে ভারত বা দিল্লি, এই দিল্লি হামলার সাথে বাংলাদেশকে সংযোগ করার চেষ্টা করছে। আরে চেষ্টা না ভাই, তোমরা করছো এগুলো, তোমাদের ওখান থেকে হচ্ছে, তোমাদের ওখান থেকে ধমকি হয়েছে। আমরা দেখিনি আমাদের 4 ঘন্টার ভিতর আমাদের কলকাতা দখল করে নেবে। বাংলাদেশ থেকে এক্স আর্মি যারা আছে তারা বলেনি, বা আসাম এবং 7 রাজ্য সহকারে সিকিম, এদিকে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ নিয়ে একটা বাংলা তৈরি করতে, ইউনাইটেড বাংলা তৈরি করতে চাওনি? এটা কি আমাদের কথা না তোমাদের কথা? এটা তোমাদের কথা। তো এই জন্যই বলছি, কপালে তোমাদের খুবই কষ্ট আছে, সাবধানে থাকো, শান্তিতে থাকো যদি ভালো থাকতে চাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।